আমার আমার মেয়ে শোভা মরতে পারে না, মরতে পারে না। হে তুই কি করলি মা শোভা? আমায় ছেড়ে চলে গেলি কেন? কেন চলে গেলি? ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? আমার মেয়ে শোভাকে আমার কাছে এনে দে, আমার মেয়েটাকে আমার কাছে এনে দে। ঠাকুর, ঠাকুরে আমার কি সর্বনাশ হলো ঠাকুর, এ আমার কি সর্বনাশ হলো। গিন্নিমা, ঠাকুরকে ডেকে কি হবে? শোভা দিদিমণির যতবার গর্ভে বাচ্চা এসেছে ততবারই আপনি মা বিশালাক্ষী বাবা গোপাল গোবর্ধনকে পুজো দিয়েছেন, কিন্তু এই নিয়ে 3 বারই বাচ্চা নষ্ট হয়ে গেল। এবার তো আমার মেয়েটাই চলে গেল রে ভোলা। শুনেছি বারবার বাচ্চা নষ্ট হয়ে গেলে মায়েদের শরীরে প্রচুর ক্ষতি হয়। আমার মেয়েটারও বোধহয় তাই হলো। আমি নিজে চোখে মেয়েটাকে একবার দেখতে যাব ভাবলাম, আপনি বললেন একেবারে স্বাদ খাওয়াতে যাব, তাই আমার শেষ দেখাটাও হলো না। আমাকে একটু বিষ এনে দিতে পারিস ভোলা? একটু বিষ, আমি আর বাঁচতে চাই না রে, আমি আর বাঁচতে চাই। দিদি, ও দিদি, এ আমি কি খবর শুনলাম? আমার আমার সব শেষ হয়ে গেল গজেন বাবু, আমার সব শেষ হয়ে গেল। এখন বলতে পারেন আমি কি নিয়ে বাঁচবো? কেন? আপনার ছেলে বসন্ত আছে, ওর মুখের দিকে তাকিয়ে তো আপনাকে বাঁচতে হবে। তাছাড়া আমার মেয়ে বুলটি আছে, এই বুলটিও তো আপনার মেয়ের মতো। আর এই বুলটি দাঁড়িয়ে আছিস কেন? যা, ওনাকে সান্ত্বনা দিয়ে জড়িয়ে ধর, মা বলে কাছে যা। গজেন বাবু, আমার এই দুঃসময় আপনি আপনার পরিকল্পনা সফল করতে চাইছেন। একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি আমার এক সন্তানকে হারিয়েছি, আমার আর এক সন্তান আমার ছেলে বসন্তের ইচ্ছার বিরুদ্ধে। আমি আপনার মেয়ে বুলটির সাথে বসন্তের বিয়ে দেব না, না না না, কিছুতেই না। বসন্ত দাদা বাবু তো আপনার মেয়ে বুলটি দিদিমণিকে পছন্দই করে না। পছন্দ করুক বা না করুক, আজকে দিনে বসন্তের সাথে আমার বিয়ের কথাটা না তোলাই উচিত। আচ্ছা আচ্ছা বাবা, তুমি কি বলো? আমি কি সে কথা তুলেছি? আমি বলেছি তুই মেয়ের মতো হয়ে ওনাকে সান্ত্বনা দে, এই বাড়ির দুঃখ কষ্টের তুই ভাগিদার হও। বল, আমি কি খারাপ কিছু বলেছি? উনি যদি তোমাকে ভুল বোঝে তাহলে তুমি কি করবে বলো তো? আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত। দেখুন, আমার বাবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে একজন মেয়ের বাবা হয়ে যদি কোনো ভুল আশা করে থাকে তাহলে আপনি আমার বাবাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করো শোভা, তুমি আমায় ক্ষমা করো। এই ছবিতে তোমার মায়া ভরা মুখটা যতই দেখছি ততই আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। দেখো দেখো শোভা, দেখো আজ তোমার ছেলের কাজটা আমাকেই করতে হলো। অজয়, আমি যদি তোমার বড়লোক স্বামী হতাম তাহলে নিজের সর্বনাশ তুমি এইভাবে করতে না। নিজের ক্ষতি তুমি কেন করলে শোভা? মানে? আমি গরিব স্বামী বলে যতবার ওর পেটে বাচ্চা এসেছে ততবার আমায় লুকিয়ে নার্সিং হোমে গিয়ে বাচ্চা নষ্ট করেছে। আমার কোনো বাধা শোনেনি। এবারেও আমায় লুকিয়ে নার্সিং হোমে যেতে চেয়েছিল। আমি বাধা দিয়েছিলাম বলে আমাকে যা নয় তাই বলে অপমান করলো। কি বলেছে শুনবেন? তুমি যখন রোজগার করতে পারো না আমাকে বিয়ে করেছিলে কেন? আমার বাচ্চারা বাবা হবে কত শখ জানেন? আপনারা জানেন আমাকে না কোনোদিন দুমুঠো ভাত মেরে খেতে পর্যন্ত দিত না। তবু শোভাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম বলে ওর সব অপমান আমি মুখ বুজে সহ্য করে গেছি। ও হরি বাছা আমার, সত্যি তুমি খুব ভালো ছেলে বাবা। আচ্ছা আপনি বলুন না, গরিব বলে কি বাবা ডাক শুনতে ইচ্ছে করে না? আচ্ছা, কি করে ঘটলো এই ঘটনা? শোভাদিকে বাচ্চা নষ্ট করতে নার্সিং হোমে গিয়েছিল? যেতে চেয়েছিল তো, আমি বাধা দিয়েছিলাম বলে তো যত অশান্তি। আমি ওর পায়ে পর্যন্ত ধরেছি, বলেছি একটা সন্তান আমায় ভিক্ষে দাও, অন্তত একবার আমায় বাবা ডাক শুনতে দাও। আমাকে এক লাথি মেরে হন করে ঘরের মধ্যে চলে গেল। আমার ঘরের দরজা বন্ধ করে দিয়ে ওই বাটা শিল নোড়াটা দিয়ে পেটের মধ্যে দুম দুম করে বেড়ে বাচ্চাটাকে নষ্ট করে ফেললো। এই তুই কি সর্বনাশ করেছিস মা? তারপর চিৎকার শুনে আমি ঘরের দরজা ভাঙে ঘরে গিয়ে দেখি রক্ত, চারিদিকে রক্ত। সেই রক্ত আমি হাতে মেখে বলেছি, এই তো আমার সন্তানের রক্ত। ওরে একবার আমায় বাবা বলে ডাক, একবার আমায় বাবা বলে ডাক। তুমি শোভা দিদিমণিকে তারপরে হাসপাতালে নিয়ে যাওনি?
গিয়েছিলাম তো ভোলাদা, কিন্তু রাস্তায় নিয়ে যেতে যেতে শোভা আমায় ছেড়ে চলে গেল। তারপর মরাটাকে নিয়ে আমি হাসপাতালে গেলাম, ডাক্তারবাবুর হাতে পায়ে ধরে মরাটাকে ভর্তি করে দিলাম। হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে বলে ডাক্তারবাবু ডেথ সার্টিফিকেট লিখে দিল। আসলে ডাক্তারবাবু আমায় খুব ভালোবাসে তো তাই। তোমার তো কোনো শত্রু নেই বাবা, তাই তোমাকে সবাই ভালোবাসে। কিন্তু আমি যাকে হারালাম তাকে যে আমি ভুলতে পারছি না। না না, শোভাকে ছাড়া আমি বাঁচবো না, আমিও মরবো। হ্যাঁ আমিও মরবো। শোভা, শোভা আমি আসছি। শোভা, যে গঙ্গায় আমি তোমার অস্থি ভাসিয়েছি সেই গঙ্গায় আমি না জামাইবাবু, দিদিকে হারিয়েছি কিন্তু আপনাকে হারাবো না। তাছাড়া আমাদের বাড়ির কুলদেবতাকে সাক্ষী রেখে মাই তো আপনাকে বাড়ি জামাই করে এনেছিল, তাই কাকে নিয়ে বাঁচবো ভাই? ঘরটা যে খা খা করছে। তোমার দিদির মুখাগ্নি করে, তোমার দিদিকে দাহ করে যখন বাড়ি ফিরলাম, তুমিও তো আমার সঙ্গে আমাদের বাড়িতে গিয়েছিলে ভাই। তোমার মনে হলো না ওটা বাড়ি নয়, একটা শ্মশান? ওখানে কারো ভালো লাগে বলো ভাই? আমার মনে হয় বসন্ত, তোমার জামাইবাবুকে তোমরা তোমাদের বাড়িতেই রেখে দাও, তাহলে ছেলেটা শোকে মরে যাবে। না 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 না, এই আপনি কি বলছেন? ঘর জামাই আমি থাকবো না, লোকে কি বলবে? লোকের কথায় কান না দিয়ে তুমি আমার আর এক ছেলে হয়ে বাড়িতে থাকো বাবা অজয়। মা হয়ে ছেলের কাছে এই অনুরোধ। কিন্তু মা, আপনার মেয়ে শোভার আত্মা কষ্ট পাবে না বলুন? আমি ঘর জামাই থাকি, শোভা তো কোনোদিন চাইতো না। শোভার আত্মার কাছে আমি দোষী হয়ে যাব না বলুন মা? কিন্তু আমি বলছি আপনি এ বাড়িতেই থাকবেন, কারণ আজ থেকে আপনি আমার দাদা। তুমি বলছো ভাই এটা ঠিক হবে? ভোলাদা, ও ভোলাদা, তুমি কি বলছো? থেকে যাব? চুপ করে আছো কেন? ও বুঝেছি বুঝেছি, নীরবতা মানেই সম্মতির লক্ষণ। আরে বাবা, ছেলের মতো হয়ে বাড়িতে থাকবেন, তাতে অসুবিধা কোথায়? না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর চাকরিটা। আরে জামাইবাবু, চাকরিটা আপনি ছেড়ে দেবেন। এদের এত বড় প্রপার্টি বসন্তকে সামলাবে কি করে? মানে মানে ছুঁচ হয়ে ঢুকে ফল হয়ে বেরোবেন। তুমি সব সময় বাঁকা বাঁকা কথা বলো। আরে পাড়া তো হলেও আপনি জামাইবাবু, তাই আপনার সঙ্গে একটু রসিকতা করছি। আমি আমার বউটার জন্য কেঁদে কেঁদে বলছি, আর তুমি এর সময় সঙ্গে রসিকতা করতে তোমার লজ্জা করে না? তুমি না মানুষ? ছি ছি ছি। মা, ও মা, আমি তাহলে যাই মা? আমায় তো আবার ওই হপ্পিসিটা করতে হবে মা। যা করার এ বাড়িতেই করুন, নাকি বলেন গজেন খুড়ো? আমি তো বলেছি, কিন্তু ও কি শুনবে? আপনি বললে নিশ্চয়ই শুনবে, নাকি বলেন জামাইবাবু? প্রদীপ, কি বলতে চাইছো তুমি? কথাগুলো কেমন বাঁকা বাঁকা লাগছে। রাজনীতি করি তো, তাই একটু বাঁকা চোরে কথা বলে থাকি। প্রদীপদা, এটা কোনো রাজনীতির ময়দান নয়। তাছাড়া জামাইবাবু তো রাজনীতি করে না। আমার মনে হয় জামাইবাবুর চাকরি না করে রাজনীতি করা উচিত ছিল, কারণ উনি চাণক্যের থেকেও বড় রাজনীতিবিদ। রাজনীতি? আমার মতো সহজ সরল মানুষ রাজনীতির কি বোঝে? সত্যি, চোখে মুখে কি সরলতার ছাপ! এক লাফে মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হয়ে যাবে। দেখেছেন দেখেছেন বা দেখেছেন কেমন কাটা খায় নুনে ছিটে দেওয়ার মতো কথা। বাবা প্রদীপ, ওকে এভাবে বলো না বাবা, ওর মনে বড় কষ্ট। ওকে দেখে আমার কিন্তু কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে আপনাদের দেখে। ওনার স্ত্রী মারা গেছে আর ওনাকে দেখে আপনার কষ্ট হচ্ছে না? না, হচ্ছে না, কারণ কি বলতো, কথায় আছে ভাগ্যবানের বউ মরে, নাকি বলেন জামাইবাবু? প্রদীপ, তুমি বড্ড বাজে কথা বলছো। আমি একটু বাজে কথা বলতে ভালোবাসি, তবে আমার এই বাজে কথাগুলো এক সময় কাজে লেগে যায়। তোমার কাজ তুমি করো, আমাদের কাজ আমাদেরকে করতে দাও। তাহলে দেরি না করে খাল কেটে কমিয়ে নিয়ে এসো। মানে? ওই যে বললাম আমি একটু বাজে বকি। চলে রে বসন্ত, আমাদের ক্লাবে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে আমি একটু ব্যস্ত আছি। বলতে খুব খারাপ লাগছে, সদ্য দিদিকে হারিয়েছিস, কিন্তু প্রতি বছর তুই তো আমার সঙ্গে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে থাকিস। তাছাড়া যেটা ঘটে গেছে সেটা তো আর কোনোদিন ফিরে পাবি না। তাই যদি পারিস দুঃখ ভুলতে অনুষ্ঠানে আসিস। চলে রে, চলে। দিলে খচ্চর ছেলে, মানুষের সময় অসময় বোঝে না। তুই নিজে কি একটা চরিত্রহীন লপট আলুবাদ ছেলে?
কোথায় বন্দুক দিদি মারা গেছে, নানি রবীন্দ্র জয়ন্তী নিয়ে ব্যস্ত। আর হবে নাই বা কেন? শুনেছি ওই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে আসছে দেবী। দেবী মালটা যা টাইট মাল না, ওর নাচতে গেলেই মনের বনে ফাগুনের আগুন লেগে যায়। বনে নয় মনে পাখি আজ গান গায়। বনে নয় মনে পাখি আজ গান গায়। এই ঝিরি ঝিরি হাওয়া তোলা দিয়ে যায়। ভ্রমণের ফাল্গুন ডাকে মরে আয় আয় আয়। এই দুঃখের সময় আপনি গান গাইছেন? কিলো করেছে? হ্যাঁ গাইছি ভাই গাইছি। এই গানটা যে তোমার দিদি শুনতে বড় ভালোবাসতো ভাই, জানো ভাই। মনে হলো এই ছবি থেকে তোমার দিদি আমায় বলছে অজয় ও অজয়, একবার ওই গানটা আমায় গিয়ে শোনাও না গো। তাই তো আমি গাইলাম ভাই। আমি কি রবীন্দ্র জয়ন্তী শিল্পীর আর্টিস্টের মতো গাইতে পারবো? দেখ আমি বলছি ভাই, তুমি যাও ভাই, তুমি গিয়ে শুনে এসো ওই দেবীর গান।